আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার জন্য সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে মামলার আজ রায় ঘোষণা। বিজেপি পরিষদীয় দল আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। পশ্চিমবঙ্গ বিক্রয় কর বিরোধ নিষ্পত্তি সংশোধন বিল 2025 গতকাল বিধানসভায় গৃহীত হয়েছে। রাজ্যে 8,47,000-এর বেশি মৎস্যজীবীকে কোডযুক্ত সচিত্র পরিচয়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে কমবে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবন পরিস্থিতির পর্যালোচনা করেছে রাজ্য সরকার। কলেজগুলিতে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালে 2 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় আজ রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা। সকাল 10:30টায় এই রায় দানের কথা। শীর্ষ আদালতের নির্দেশে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26,000 কর্মরত শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছিলেন। তারপরই রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যথাক্রমে 25,000 ও 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন 2016 সালেরই ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। কলকাতা পুরসভাতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ওবিসির নতুন তালিকার উপর গত মঙ্গলবার আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে ওবিসি কোটায় নিয়োগের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। একে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি কৌশিক চন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দেন। বিজেপি পরিষদীয় দল আজ রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। রাজ্য বিধানসভায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব শেষ হলেই পরিষদীয় দল রেড রোডের উদ্দেশ্যে পদযাত্রা করবে। এরপর বিকেলে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালিরাও থাকবে, যারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি, তিন পুরুষ এখানে জন্মেছে। বাংলার সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, বাংলার পোশাক, বাংলার রীতিনীতির সঙ্গে যাদের একদম একাত্ম হয়ে গেছে, তারা কালকে থাকবে। আমি অ্যাটেন্ড করব, খুব বড় প্রোগ্রাম আসানসোলে কাল বিকেলে। রাজ্যের বিভিন্ন জায়গাতেও দিনটি পালন করা হবে। দক্ষিণ 24 পরগনার বজবজে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাদের উপর কী ধরনের নিপীড়ন চলেছে সে বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সবিস্তারে জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এর আগে গতকাল দুপুরে সুকান্ত মজুমদার বজবজে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সুকান্তবাবুর অভিযোগ, প্রশাসনকে আগেভাগে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই ডায়মন্ড হারবার মডেল, এটাই গণতন্ত্র। মুখ্যমন্ত্রী গতকাল খুব বড় বড় মুখ করে গণতন্ত্রের কথা বলছিলেন না? এটা বাংলার মডেল, মাননীয় মুখ্যমন্ত্রীর মডেল, এটাই সব জায়গায় হবে বলেছে তো। আজকে তারা ধমকি দিয়েছে সব জায়গায় হবে। আমি আমার কর্মীদেরকে বলছি, অনেক মার খেয়েছি, অনেক সহ্য করেছি, সবাই একত্রিত হন। সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, যাদের মধ্যে বোধ বিচার বুদ্ধি আছে, যারা মনে করেন যে সুকান্ত মজুমদারকে যে অশ্রাব্য গালিগালাজ শুনতে হয়েছে সেটা কারো মাকে যেন শুনতে না হয়, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। এবং আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করে করতে চাই। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুলেই পূজা হবে। বোলপুরের পুলিশ আধিকারিকের পরিবারের মহিলাদের কদর্য ভাষায় আক্রমণের প্রতিবাদে বিজেপি আবারও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের একতরফাভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ এবং হিন্দু ওবিসিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং পুলিশ আধিকারিকের পরিবারকে আক্রমণ করার প্রতিবাদে গতকাল বিজেপি সিউড়িতে নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রায় অংশ নেন। গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এইমসে তার চিকিৎসা চলবে বলে বিজেপি সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। করদাতাদের স্বস্তি দিতে এবং বিচারাধীন কর মামলাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিক্রয় কর বিরোধ নিষ্পত্তি সংশোধন বিল 2025 গতকাল বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিক্রয় কর সংক্রান্ত অন্যান্য বকেয়া মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে এককালীন সুযোগ দেওয়া হচ্ছে। 2017 সালের 30 জুন পর্যন্ত যে সমস্ত বিক্রয় করের দাবি
বকেয়া রয়েছে তার ৭৫%, অর্থাৎ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে মিটিয়ে দিলে তাদের কোনো রকম সুদ বা জরিমানা দিতে হবে না। এদিকে বিলের উপর আলোচনায় অংশ নিলেও মন্ত্রীর জবাবি ভাষণ না শুনেই বিরোধী বিজেপি সদস্যরা মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান। তা নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস প্রমুখ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন, বিরোধীদের এই আচরণ শুধুমাত্র অসৌজন্যমূলকই নয়, অধ্যক্ষের পদের প্রতি অসম্মান। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তিনি বিজেপি বিধায়কদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে 8,47,000-এর বেশি মৎস্যজীবীকে এখনো পর্যন্ত কোডযুক্ত সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী গতকাল বিধানসভায় জানান, রাজ্যে 3,306টি সামুদ্রিক মাছের ট্রলার এবং 3,965টি মোটর চালিত নৌকোতে এমএসএস ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য দপ্তর। প্রথম পর্যায়ে 500টি সামুদ্রিক মাছের ট্রলারে এই যন্ত্র বসানো হয়েছে। উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তা আজ থেকে কমবে। আজ এবং আগামীকাল রাজ্যের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দফায় দফায় বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। এদিকে নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় রাজ্য সরকার গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। মুখ্য সচিব মনোজ পান্ত গত সন্ধ্যায় নবান্ন থেকে বাঁকুড়া, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ কয়েকটি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেলা প্রশাসনকে প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যোগ দিবসের খবর। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন, এই 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। আগামীকাল 21শে জুন বিশ্বজুড়ে উদযাপিত হবে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। আকাশবাণী সংবাদে আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে যোগ আজ একটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে যোগের ইতিহাসের এক গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে সিন্ধু সরস্বতী উপত্যকার সাংস্কৃতিক আধ্যাত্মিক ক্রিয়াকর্মের অনুশীলনের অঙ্গ হিসেবে যা শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আত্মোপলব্ধির একটি পথে পরিণত হয়। বহু বছর ধরে পণ্ডিতেরা বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মের উত্থানের সময়, অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 সাল নাগাদ যোগের উৎপত্তি হয়েছিল। তবে সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলির ইঙ্গিত দেয় যে সেটি তার চেয়েও অনেক বেশি প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুশীলন একটি সমৃদ্ধ শাস্ত্রীয় রূপ ধারণ করেছে। এটি বেদ, উপনিষদ এবং পরে পতঞ্জলির যোগসূত্রে স্থান করে নিয়েছে। মহাভারতে যোগের উল্লেখ থেকে শুরু করে 19 ও 20 শতাব্দীতে স্বামী বিবেকানন্দ এবং BKS আয়েঙ্গারের মতো মহিষীদের দ্বারা এটি একটি প্রাচীন ঐতিহ্য থেকে বিশ্বজনীন রূপ পেয়েছে। রাজ্যের 17টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 460টি কলেজে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালুর দুদিনের মধ্যেই 2 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন 61,155 জন ছাত্রছাত্রী এ পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে দায়ের মামলায় আজ রায় ঘোষণা।
বিজেপি পরিষদীয় দল আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। রাজ্যে 8,47,000-এর বেশি মৎস্যজীবীকে কোডযুক্ত সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফর শুরু করবেন। বিহার, ওড়িশায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। সিকিমের নাথুলা থেকে আজ শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। 11তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামীকাল সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি উল্লেখযোগ্য পর্যটন স্থলে বিশেষ যোগ অধিবেশনের আয়োজন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। পশ্চিম এশিয়ার যুযুধান দুই পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী বিহার ও ওড়িশায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে বিহারের রেল পরিকাঠামোর উন্নয়ন, পাটলিপুত্র ও গোরখপুরের মধ্যে বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা, নমামি গঙ্গের অধীনে 6টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন, 500 মেগাওয়াটের একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের শিলান্যাস ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বিহারে প্রথম পর্যায়ে 53,600 উপভোক্তাকে অর্থ প্রদান করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে আয়োজিত 11তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে একসঙ্গে 5 লক্ষ অংশগ্রহণকারী যোগাভ্যাস করবেন। একই সঙ্গে দেশে 3.5 লক্ষের বেশি জায়গায় যোগ সঙ্গমের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে গতকাল দেরাদুন পৌঁছেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জলি গ্রান্ট বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। শ্রীমতী মুর্মু আজ রাষ্ট্রপতি নিকেতনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দেরাদুনে প্রেসিডেন্টস পার্কের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য, 24শে জুন রাষ্ট্রপতি নিকেতন এবং রাষ্ট্রপতি তপবন সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে দেরাদুনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 5 বছর পর আজ আবার শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। সিকিমের নাথুলা থেকে 36 জন পুণ্যার্থী এবং বিদেশ মন্ত্রকের 2 আধিকারিককে নিয়ে প্রথম দলটি আজ রওনা হবে। পুণ্যার্থীদের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সিকিম সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। রাজ্যপাল ওম প্রকাশ মাথুর আজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা করবেন। আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, নাথুলা থেকে এবছর সর্বমোট 10টি দল কৈলাস মানসরোবরের উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রা সম্পূর্ণ করতে প্রতিটি দলের সময় লাগবে 11 থেকে 12 দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বেঙ্গালুরুতে আদি চুনচানাগিরি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী HD কুমারস্বামী এবং ভি সোমান্না ও কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী ড শরণ প্রকাশ পাতিল, বিরোধী দলনেতা আর অশোক উপস্থিত থাকবেন। নতুন BGS বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, নার্সিং, ফিজিওথেরাপি ও আনুষঙ্গিক স্বাস্থ্যবিজ্ঞান প্রতিষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার যোগ দিবসের খবর। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন, এই 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। 11তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক সারা দেশের 100টি উল্লেখযোগ্য পর্যটন স্থল এবং 50টির বেশি
সাংস্কৃতিক দিক থেকে উল্লেখযোগ্য স্থানে যোগ চর্চার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাখাপত্তনমে আয়ুষ মন্ত্রক আয়োজিত মূল কর্মসূচির সঙ্গেই এই অনুষ্ঠান হবে। এদিকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন। যেসব বিশেষ স্থানে যোগ চর্চার আয়োজন করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, আসামের চরাইদেও মাইদাম, গুজরাতের ধোলাভিরা এবং রানী কেভাব, কর্ণাটকের হাম্পি এবং পাত্তাদাকাল, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং সাঁচি স্তূপ, ওড়িশার কোনারক সূর্য মন্দির, মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ কোনো একদিনের অনুষ্ঠান নয়, যোগ হলো একটি জীবনশৈলী। যোগাভ্যাসকে জীবনযাত্রার অন্তর্ভুক্ত করার জন্য এবং পরিবারের সবাইকে যোগাভ্যাসে উৎসাহিত করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। योग एक दिन का इवेंट नहीं, योग को अपनी जीवन शैली बनाना चाहिए और हमारे प्रधानमंत्री ने भी यह संदेश दिया है कि योग को अपनी जीवन शैली बनाओ, अपने जीवन में योग को स्थान दो और योग के माध्यम से तंदुरुस्त रहो। आप तो खुद योगा हर रोज करो, योगा के लिए समय दो, लेकिन आपके परिवार में जो भी लोग हो, बुजुर्ग हो, माता बहने हो, बच्चे हो, सभी को योगा करने के लिए प्रवृत्त करे। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। ইসরায়েল তেহরানে গতকাল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে। এর ফলে পশ্চিম এশিয়ার দুই প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে। দুদেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর একযোগে আক্রমণ চলার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে দুদেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সবচেয়ে সংকটের পর্ব। সারোকা হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েল তীব্র নিন্দা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরান জুড়ে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সামরিক অভিযান তীব্রতর করার কথা ঘোষণা করেছেন। ইসরায়েলি সেনা ইতোমধ্যে আরাক পরমাণু চুল্লিতে এবং নাতানজে পরমাণু কেন্দ্রে আঘাত এনেছে। তবে আরাক পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় বিকিরণের বিপদ নেই বলে ইরানের সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে। অন্যদিকে নেতানিয়াহু ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইরানের শাসক বদল করা ইসরায়েলের সরকারি উদ্দেশ্য নয়, তবে সরকারি প্রতিষ্ঠানগুলির উপর ক্রমাগত সামরিক চাপ সেরকম পরিণতির দিকেই এগোবে। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে মার্কিন সেনার যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে কিছু জানাননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রে ইসরায়েলের অভিযানে আমেরিকা যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দেন। তবে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে মার্কিন সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির আজ জেনিভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিদেশমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান কাজা কালাসের সঙ্গে সাক্ষাৎ করার কথা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘর্ষের ব্যাপারে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংঘর্ষের আনুষঙ্গিক ক্ষতি হিসেবে অসামরিক নাগরিকদের পরিণতিতে তারা মর্মাহত বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। রাষ্ট্রসংঘের এক মুখপাত্র সংশ্লিষ্ট সব পক্ষকে চূড়ান্ত সংযম মেনে চলার এবং ক্রমবর্ধমান হিংসার মধ্যে নিরীহদের প্রাণ রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সংঘর্ষদীর্ণ ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সব রকম প্রয়াস চালাচ্ছে। ভারতীয় মিশনের সদস্যদের নিয়ে আরও একটি বিমান গতকাল দেশে ফেরে। এর আগে উত্তর ইরান থেকে 110 জন পড়ুয়াকে নতুন দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সাংবাদিকদের জানান, ইরান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য 350 ভারতীয় নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়েছেন। हमारी गवर्नमेंट पूरी कोशिश करेगी कि जितने भी हमारे देश के लोग हैं ईरान में, उनको सबको सेफली ले आने का हम लोगों की बहुत बड़ी जिम्मेदारी है और उसको हम लोग पूरा करेंगे। आज भी एक प्लेन जा रहा है फिर से तुर्कमेनिस्तान, वहां से अपने इंडियन नेशनल्स को लाने के लिए, और जैसे जैसे हमारे ये नंबर्स और रिक्वेस्ट आया करेंगी, हम लोग यहाँ से चार्टर्ड फ्लाइट्स भेजा करेंगे अपने नेशनल्स को वापस लाने। हम लोगों के पास करीब 350 से अधिक रिक्वेस्ट आ गई हैं। অপারেশন সিন্ধুর অধীনে ভারত সরকার ইসরায়েলে আটকে পড়া দেশের নাগরিকদেরও ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যারা এই মুহূর্তে ইসরায়েল ছাড়তে চাইছেন তাদের প্রথমে সড়ক পথে সীমান্ত পেরোনোর ব্যবস্থা করা হবে। সীমান্ত পার হওয়ার পর আকাশপথে ফেরানো হবে ভারতে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30টায়। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলির অবসর নেওয়ার পর শুভমন গিলের নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দুদিনের সফর শুরু করবেন। বিহার, ওড়িশায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তার। সিকিমের নাথুলা থেকে আজ শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। পশ্চিম এশিয়ার যুযুধান দুই পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।